প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চিটাগং কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমি তোমাদের ব্যবসায় সংগঠন দ্বিতীয় পত্রের ক্লাস নিব। আজকে আলোচ্য বিষয় কর্মী নির্বাচন পদ্ধতি। প্রথমেই কর্মী নির্বাচন বলতে কি বোঝায় এবং এ সম্পর্কে প্রাথমিক কিছু আলোকপাত করা প্রয়োজন। কর্মী নির্বাচন হচ্ছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার দ্বিতীয় পদক্ষেপ। কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আগত প্রার্থীদের মধ্য থেকে যোগ্য কর্মী বাছাই এবং অভ্যন্তরীণ উৎস থেকে পদোন্নতি প্রদানের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নির্দিষ্ট করার প্রক্রিয়াকেই নির্বাচন বলে। কর্মী সংগ্রহের আগেই বলেছি, কর্মী নির্বাচন হচ্ছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার দ্বিতীয় পদক্ষেপ। অর্থাৎ কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় নিয়োগ প্রত্যাশী যারা আসে তাদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য ব্যক্তিদের রেখে বাকিদেরকে বিদায় দেওয়া হয়। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মীদের পদোন্নতি লাভের আশায় কর্মীরা আগ্রহের সঙ্গে কার্য সম্পাদন করে থাকে। তো অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নির্বাচনের ক্ষেত্রে পদোন্নতি লাভের আশায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয় এবং তাদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক অধিকতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে এই প্রক্রিয়ায় পদোন্নতি প্রদান করা হয়ে থাকে। কর্মী এভাবে প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী বাছাই করে নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কিভাবে করা হবে, কর্মী নির্বাচন কিভাবে করা হবে তা বিভিন্ন পদের প্রকৃতির উপর নির্ভরশীল। এজন্য বৃহৎ আয়তন প্রতিষ্ঠানে পূর্ব নির্ধারিত নিয়ম পদ্ধতি অনুসরণ করা হয়। শ্রমিক কর্মী নিয়োগের ক্ষেত্রে সাধারণত সাক্ষাৎকার নেওয়া হয়ে থাকে, যেখানে কর্মীর পূর্ব অভিজ্ঞতা, শারীরিক উপযুক্ততা, আগ্রহ ইত্যাদি বিষয়ে দেখা হয়। কিন্তু ব্যবস্থাপক পর্যায়ে লোক নিয়োগের ক্ষেত্রে এখানে সাক্ষাৎকার গ্রহণ ও পূর্ব অভিজ্ঞতা যাচাই এবং সেই সাথে সাথে তার কারিগরি ও আন্তঃব্যক্তিক দক্ষতা, কর্মীর ব্যক্তিগত আচরণ ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা হয়ে থাকে। বৃহৎ আয়তন প্রতিষ্ঠানগুলোতে জুনিয়র পদে কর্মী নিয়োগে অনেক প্রার্থী আবেদন করে থাকে। সেক্ষেত্রে আবেদনপত্র যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার বা লিখিত পরীক্ষার জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে হাজির হতে বলা হয়। লিখিত পরীক্ষা নেওয়া হলে সেখানে এমনভাবে প্রশ্ন করা হয় যাতে প্রার্থীর মেধা, জ্ঞান, আগ্রহ ইত্যাদি সম্পর্কে জানা যায়। সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এমনভাবে প্রশ্ন করা হয়ে থাকে যাতে এই সংক্রান্ত বিষয়ে জানা যায়। আবার আমাদের দেশে ব্যাংক সমূহে জুনিয়র অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে বা সরকারি বিসিএস ক্যাডার বা নন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে
নির্বাচন প্রক্রিয়ায় আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থী বাছাই বা নির্বাচন করা হয়। তবে ছোট প্রতিষ্ঠানে সাধারণত কর্তৃপক্ষ একটা নিয়োগ বোর্ড বা কমিটি গঠন করে দিয়ে থাকে। এই বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণপূর্বক নানান প্রশ্নের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো জানার চেষ্টা করে। তারপর সকলের মতামতের ভিত্তিতে প্রদত্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। অনেক সময় প্রাথমিক নির্বাচনের পর নানান তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করে চূড়ান্ত নির্বাচন করা হয়ে থাকে। এরই ভিত্তিতে নিয়োগপত্র ইস্যু করে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট অফিস কর্মকর্তার নিকট কাজে যোগদানের জন্য বলা হয়। এই হচ্ছে কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন সাধারণত কিভাবে করা হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে কর্মী নির্বাচন পদ্ধতি বা প্রক্রিয়া। কর্মী নির্বাচন পদ্ধতি বিভিন্নভাবে কর্মী নির্বাচন করা হয়। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের জন্য কর্মী নির্বাচন পদ্ধতি কি হবে তা যেমনি প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়, তেমনি তা সেই পদের প্রকৃতির উপরও নির্ভরশীল হয়ে থাকে। সাধারণভাবে কর্মী নির্বাচন বলতে বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহকে বোঝায়। কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে যারাই আবেদন করে তাদেরকে সামনে রেখেই মূলত নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন প্রক্রিয়ায় যে সমস্ত পদক্ষেপ সমূহ থাকে সেই পদক্ষেপগুলোর ভিতরে প্রথমে যে পদক্ষেপ লক্ষ্য করা যায় তা হচ্ছে আবেদনপত্র গ্রহণ ও বাছাই। আবেদনপত্র গ্রহণ ও বাছাই সাধারণত বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যাই বলা হোক না কেন, বিজ্ঞাপন দিয়ে আবেদনকারীরা লিখিত আবেদন করে। বিজ্ঞাপন দেখে বা বিজ্ঞাপনে সাড়া দিয়ে আবেদনকারীরা লিখিত আবেদন করে। এই আবেদনপত্র গ্রহণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। আবেদনপত্র পাওয়ার পর সেই আবেদনপত্রে কোনো ভুল ত্রুটি আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষাপূর্বক উপযুক্ত আবেদনপত্র বাছাই করে করা হয়ে থাকে। আবেদনকারীর সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন এনে কাম্য সংখ্যক প্রার্থীকে পরবর্তী প্রক্রিয়ায় নিয়ে আসা হয়। দ্বিতীয়ত, নিযুক্তি পরীক্ষায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র ইস্যু, অর্থাৎ বাছাই প্রক্রিয়ায় যে সকল প্রার্থীদের আবেদনপত্র গৃহীত হয় তাদেরকেই নিয়োগপত্র দেওয়া হয় এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয় চিঠি ইস্যু করে নিযুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য। এতে নিয়োগ পরীক্ষা বা সাক্ষাৎকার অনুষ্ঠানের তারিখ উল্লেখ থাকে, স্থান উল্লেখ থাকে, কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ইত্যাদি বিষয় জানানো হয়। নিযুক্তি পরীক্ষা গ্রহণ নিযুক্তি পরীক্ষা গ্রহণ সাধারণভাবে বড় বড় প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। প্রয়োজনে এ ধরনের লিখিত পরীক্ষা একাধিকবারও নেওয়া
হয়ে থাকে। কর্মীদের যোগ্যতা যাচাইয়ের জন্য এক পর্যায়ে প্রয়োজনীয় অনুযায়ী বিভিন্ন ধরনের পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়, যেমন যোগ্যতা পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা, প্রবণতা পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা ইত্যাদি। যোগ্যতা পরীক্ষা, এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, প্রার্থিত পদের উপযোগী কিনা তা পরীক্ষা করা হয়। মাধ্যম পর্যায়ে কর্মী নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হয়ে থাকে। বুদ্ধিমত্তা পরীক্ষা, এই ধরনের পরীক্ষার মাধ্যমে প্রার্থীর চিন্তার গভীরতা, পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা, মানসিক যোগ্যতা ইত্যাদি পরীক্ষা করা হয়। ঊর্ধ্বতন পদে লোক নিয়োগের ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা গ্রহণ করা অপরিহার্য বলে বিবেচিত হয়। প্রবণতা পরীক্ষা, এরূপ পরীক্ষার দ্বারা কর্মীর ঝোঁক বা প্রবণতা কেমন, কোন কাজের জন্য সে আগ্রহী ও বেশি যোগ্যতা সম্পন্ন তা পরিমাপ করা হয়। কাজের প্রতি অনাগ্রহ কিনা কোনো কর্মী নিয়োগ করার হলে অনাগ্রহী কোনো কর্মী নিয়োগ করা হলে তার নিকট থেকে দক্ষতা প্রত্যাশা করা যায় না। এরপর আসছে ব্যক্তিত্ব পরীক্ষা। ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে প্রার্থীর পছন্দ, অপছন্দ, অভ্যাস, রুচি ইত্যাদি পরীক্ষা করা হয়ে থাকে। ঊর্ধ্বতন পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা গ্রহণের প্রয়োজন পড়ে। 4 নম্বর, সাক্ষাৎকার গ্রহণ। নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পর যারা পরীক্ষায় টিকে থাকে বা উত্তীর্ণ হয় তাদেরকে সাক্ষাৎকার গ্রহণের জন্য পুনরায় ডাকা হয়। অবশ্য লিখিত পরীক্ষার ফলাফল দেওয়ার আগেও সাক্ষাৎকার অনেক সময় নেওয়া হয়। যে ক্ষেত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় না সেখানে সরাসরি এ ধরনের সাক্ষাৎকার পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষার মাধ্যমে এই ধরনের পরীক্ষা নেওয়া হয়। সংক্ষিপ্ত সময়ের জন্য এই ধরনের সাক্ষাৎকার নেওয়া হলে এর মাধ্যমে সরাসরি কর্মীর জ্ঞান, যোগ্যতা, আচার আচরণ ইত্যাদি অবস্থা সম্পর্কে জানা যায়। 5 নম্বরে দেখো, প্রাথমিক নির্বাচন। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের ভিত্তিতে কোনো প্রার্থী যোগ্য বলে বিবেচিত হলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় বলে বিবেচনা করা হয়। এক্ষেত্রে লিখিত বা সাক্ষাৎকার গ্রহণ উভয়ের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে তার মধ্য থেকে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়। অবশ্য অনেক ক্ষেত্রে এ ধরনের নির্বাচন এর বেলায় সংবাদ প্রার্থীকে জানানো হয় না। নাম্বার 6, ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান। প্রাথমিক নির্বাচনের পর চূড়ান্ত নিয়োগদানের পূর্বে অনেক সময় প্রার্থীর অতীত ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। সাধারণভাবে প্রার্থীর আবেদনপত্রে যে পরিচয় সূত্রের উল্লেখ থাকে সেই তথ্য সঠিক কিনা তা সংগ্রহ করা হয়ে থাকে। প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা, কর্মস্থল, শিক্ষাদানকারী প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন থেকেও কর্মীর অতীত ইতিহাস সম্পর্কে জানা যায়। এরপরে আসছে কর্মী নির্বাচন প্রক্রিয়ার 7ম পদ্ধতি,
প্রথম পদ্ধতিতে ডাক্তারি পরীক্ষা, মেডিকেল টেস্ট। এ পর্যায়ে প্রার্থীর শারীরিক সুস্থতার পরিমাপ করা হয়। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সে শারীরিকভাবে সুস্থ কিনা তা বোঝা যায়, কারণ প্রার্থীর শারীরিক সুস্থতাও তার যোগ্যতার একটা পরিমাপ কাঠি। কর্মক্ষমতা বিশেষভাবে এর উপরে নির্ভরশীল। এমন কিছু কর্ম বা সার্ভিস থাকে যেখানে কর্মীর ডাক্তারি পরীক্ষা অপরিহার্য বলে বিবেচিত হয়। চূড়ান্তভাবে নির্বাচন, ফাইনাল সিলেকশন। প্রাথমিকভাবে নির্বাচিত কর্মীদের মধ্য থেকে অতীত ইতিহাস এবং ডাক্তারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, প্রতিষ্ঠান তাদের একটা তালিকা তৈরি করে এবং সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনে প্রতিষ্ঠান অবশিষ্ট যে প্রার্থী থাকে তাদের নিয়ে একটা ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা তৈরি করে, যাতে প্রয়োজনে সেখান থেকে কর্মী সংগ্রহ করা সম্ভব হয়। প্রতিষ্ঠানে অনেক সময় কর্মীর পদোন্নতি, কর্মীর ছাঁটাই, কর্মীর মৃত্যু, বদলি ইত্যাদি কারণে পদ শূন্য হয়ে থাকে। তখন বাইরে থেকে কর্মী সংগ্রহ করে শূন্য পদ পূরণ করা অনেক সময় সাপেক্ষ ব্যয়বহুলও বটে। যে জন্যে প্রতিষ্ঠান তার কাজের সুবিধার্থে এই ধরনের ওয়েটিং লিস্ট তৈরি করে রাখে। এই লিস্ট থেকে প্রয়োজনের সময় খুব দ্রুত কর্মী নির্বাচন করতে পারে এবং কোনো ঝামেলা ছাড়াই সঠিকভাবে যোগ্য কর্মী বাছাই করা সম্ভব হয়। তো আজ আমরা দেখলাম কর্মী নির্বাচনের ক্রিয়া বা বিভিন্ন পদ্ধতি। এর থেকে আমরা জানতে পারি যে প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে সমস্ত কর্মী নির্বাচন করা হয় সেই কর্মীর মান, উচ্চ মানের কর্মী নির্বাচন করা সম্ভব হয় আমরা যদি এই নির্বাচন প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করে কর্মী নির্বাচন করি। তো আমাদের আজ সময় বেশি নাই। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমি পদোন্নতি কাকে বলে, পদোন্নতির বিষয়ে আলোচনা করব, পদোন্নতির ভিত্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।